গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমরা যাব ডাল লেকে, শিকারা রাইড করব। ওখানে গিয়ে ড্রাইভার দাদা আমাদের সকলকে নিয়ে এসে এই ঘাটে নামিয়ে দিয়েছেন। দেখি এই ঘাটে নৌকাগুলো কত করে বলছে। এই ঘাটটি ডাল লেকের একদম শেষ দিকের ঘাট, পাহাড়ের এই পাশটাতে। রাস্তার যে পাশ দিয়ে আমরা এই কদিন ধরে যাতায়াত করছিলাম তার উল্টো দিকের এই ঘাট। এই ঘাটে নৌকার সাথে কথা বলে জানা গেল যে 4,500 5,000-এর নিচে তাদের রেট নেই। আর এই জায়গাটা না অতটা পরিষ্কার পরিচ্ছন্নও না, কেমন একটু ব্যাকওয়ার্ড মতন। তো আমাদের খুব একটা এখানে ভালো লাগছে না। আমরা ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম যে ওই মেন ঘাট যেদিকে রয়েছে, মানে রাস্তার দিকটাতে, ওই দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন এখান থেকে চলে যাব। রাস্তার ওই দিকে যে ঘাটগুলো রয়েছে সেদিকেই নিয়ে যাবেন ড্রাইভার দাদা। তবে যাই বলুক না কেন সকলে, ডাল লেকই। আর এই লেকে যে ভাসমান নৌকাগুলো রয়েছে অসাধারণ। চলে এসেছি আমরা এই মেন ঘাটগুলোর দিকে। ঘাটের অনেক নম্বর রয়েছে, 8 নম্বরের এ, 8 নম্বরের বি, 9 নম্বর, অনেকগুলো। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম প্রায় 20টি মতন ঘাট এখানে রয়েছে। আসলে ড্রাইভার দাদা বলছিলেন এখন রমজান মাস, নামাজের সময় হয়ে গেছে, এই দিকটাতে ভীষণ ভিড় হবে, যানজট পড়বে, তাই আপনাদেরকে ওই ভেতরের ঘাটে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা বলাতে তিনি আবার আমাদেরকে এই মেন ঘাটগুলোর দিকে নিয়ে এলেন, যেখানে অপশান আমরা অনেক বেশি পাবো। ওদিকে না অপশান খুব কম, তো যা দাম বলছে আপনাকে সেই দামে রাজি হতে হবে, না হলে ফিরে যেতে হবে। যাই হোক, এই সামনের ঘাটটিতে উনি বলছেন দাঁড় করাবেন। চলুন দেখি এখানে কত করে রেট বলছে শিকারার। ডাল লেকটা অনেক বড়, আর ওই দূরের হাউস বোটগুলো তো আরও সুন্দর। হাউস বোটেও এখানে থাকা যায়, কিন্তু আমরা থাকবো না। ওই যে আপনাদেরকে এর আগেও বলেছি, আমার বোন রূপা, ওর দ্বিতীয়বার কাশ্মীর, ওরা প্রথমবার এসে হাউস বোটে ছিল, অভিজ্ঞতা খুব একটা ভালো নেই ওদের, তো সেই কারণেই আমরা থাকবো না। সন্ধ্যের পরে নাকি ভীষণ বোরিং লাগে আর প্রচণ্ড ঠান্ডা, রাতে ঠিক করে ঘুম আসতে চায় না। যাই হোক, দেখি এখানে কত করে বলছে রেট। কথা বলে দাম যেটুকু জানতে পারলাম আমরা, যে 1 ঘন্টা নৌকায় চড়াবেন, তার জন্য আমাদের 2টি নৌকা লাগবে। ওনারা নেবেন 2500 টাকা, আর ওনাদেরকে তো একটু বকশিস দিতে হবে, এতটুকুই। তাও ভালো, সাধ্যের মধ্যে রয়েছে। বলুন তো 5,000 টাকা দিয়ে নৌকা চড়া যায় নাকি? শিকারা রাইড করতে এসে যা দাম বলছিলেন এনারা প্রথম দিকে, শুনে আমার সেই বেনারসের ঘাটের কথা মনে পড়ে যাচ্ছিল। ওখানেও এরকম উল্টো পাল্টা দাম বলে পার্সোনাল নৌকাগুলোর জন্য। প্রথম নৌকাতে উত্তম, মনোজিৎ, পাপান ভাই আর আরুষি, ওরা 4 জন উঠেছে। আর আরেকটি নৌকা এখন ঠিক করে দিচ্ছেন ওনারা, সেটাতে উঠবো আমরা 3 বোন আর আমাদের মাসির ছেলে সৌরভ ভাই। চলুন উঠি। তবে একটু হাওয়া বইছে, সেই কারণে নৌকার চালক যিনি রয়েছেন ওই ভদ্রলোক বলছেন যে নৌকার যে চাল রয়েছে চালটা খুলে দেবেন। আমরা আপত্তি জানাচ্ছিলাম, দেখি কি করেন। হাওয়া কিন্তু বেশ জোরেই বইছে, তো হাওয়া বইলে নাকি নৌকা উল্টে যায়। আজকে সকালের দিকেই নাকি 2খানি বোট এরকম উল্টে গেছে, তবে যাত্রী ছিল না, সেই জন্য কোনো বিপদ হয়নি কারোর। চড়ে তো বসলাম, এখানে কেউ আমরা সাঁতার জানি না, শুধুমাত্র রূপা সাঁতার জানে, আর ওই বোটে উত্তম জানে, আমি জানি এতটুকুই। বাকি ভাই আর মনোজিৎ সাঁতার জানে কিনা আমি জানি না, তবে আরশি জানে না। এই রে, হাওয়া এমন বইছে যে নৌকার চালাগুলো খুলে দিতে ওনারা বাধ্য হলেন। কি আর করা যাবে, আমাদের কপালে নেই। চালা খোলা নিয়ে এক প্রস্থ হলো দিদির সাথে ওনাদের। দিদি কিছুতেই চালা খুলতে দেবে না, আর ওনারা খুলবেন, কারণ ওনারা তো জানেন না কি হতে পারে না হতে পারে। সেই জন্য আমরা সকলে মিলে আর কোনো জোর করিনি। মহারাজা কি তারা। উত্তমদের শিকারের যিনি চালক রয়েছেন ভদ্রলোক ভীষণ রসুকে, সকলকে বলছেন মহারাজার মতন আরাম করে বসতে। ওদের নৌকাটাকে ছাড়িয়ে আমরা একটু এগিয়ে গেছি। ওই দেখুন, জুম করে দেখাচ্ছি, দেখতে পেলেন? ওইটি হলো উত্তমদের নৌকা। আর দেখুন লেকের জলটা পুরো সবুজ, কি ভালো লাগছে দেখতে।
আর হাওয়া বইছে তো, সেই জন্য জলের তরঙ্গটা আরও সুন্দর লাগছে। আর চারপাশের ওই হাউস বোটগুলো দূরের, খুব ভালো লাগছে দেখতে। এই লেকে ভাসমান বাগান আছে একটি, আর আছে ভাসমান ডাকঘর, এই যে ইন্ডিয়ান পোস্ট অফিস। দূরে সাদা রঙের যে ঘরটি দেখা যাচ্ছে ওইটি। এছাড়াও আপনারা জানেন অনেকেই যে এখানে আছে ভাসমান বাজার, মিনা বাজার, সেখানে নিয়ে যাবেন ওনারা আমাদেরকে প্রথমে। তবে আমার মনে হয় 1 ঘন্টার জন্য এখানে বুক না করে একটা নৌকা সারাদিনের জন্য বুক করে নেওয়া ভালো। লেকটা তো অনেক বড়, তাহলে খুব ভালো করে ঘোরা যাবে, কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই, সেই জন্য আমরা সেটা করতে পারিনি। ওই যে দূরে যে অংশটি আমি জুম করে আপনাদের দেখাচ্ছি ওটি ভাসমান বাগান, আর ওই দূরের ঘরগুলো ওগুলি সব হাউসবোট। এখানে ভাসমান এটিএম রয়েছে, ব্যাংক রয়েছে, ভীষণ সুন্দর। ডাল লেকের এই সমস্ত ভাসমান সব কিছু দেখে না আমার ভেনিস শহরের কথা মনে পড়ে যাচ্ছে। ওখানেও তো জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয়, মানে বাড়ির দরজা খুলেই আপনাকে নৌকাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। যাই হোক, আমরা এখন যাচ্ছি মিনা বাজার। এই রাস্তাটা মিনা বাজারের দিকেই গেছে। সরু সরু নৌকাগুলো পানসি মতন, কি ভালো লাগছে দেখুন। ডাল লেক সম্পর্কে আপনাদের সাথে কয়েকটি তথ্য শেয়ার করি। ডাল লেক ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম নগরবেষ্টিত হ্রদ। এখানে 4টি ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যায়। স্থানীয় পর্যটকদের দ্বারা সর্বাধিক জনপ্রিয় একটি জায়গা। এটি কাশ্মীরের পর্যটন ও বিনোদনের সাথে জড়িয়ে গেছে, অত্যন্ত জনপ্রিয়। এটিকে ফুলের হ্রদও বলা হয়। কাশ্মীরের তাজ রত্ন অথবা শ্রীনগরের রত্নও বলা হয় একে। এই হ্রদটি বাণিজ্যিকভাবে মাছ ধরা ও জলজ উদ্ভিদ আহরণের গুরুত্বপূর্ণ উৎস। যাই হোক, এখন এই যে বাজারটি দেখছেন দূরে সমস্ত দোকানগুলো, এটি হলো মিনা বাজার। এখানে আতর, আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন বাদাম, জামা কাপড় তো আছেই, শল, সমস্ত কিছুর দোকান রয়েছে। আর এই যে দূরে দেখছেন বিল্ডিংটি, আমার মনে হয় এটি আর্মিদের কোনো ক্যাম্প হতে পারে। ডাল লেকে একটি পদ্মের বনও আছে। পদ্মের ডাঁটি একে এরা নাদ্রু বলে, সবজি হিসেবে এরা খায়। আমি বাজারে না সাদা মূলোর মতন একটা সবজি লম্বা লম্বা লাঠির মতন বিক্রি হতে দেখেছিলাম। তো আমি তখন দাদাকে জিজ্ঞাসা করি, মানে ড্রাইভার দাদাকে, তিনি বলেন যে নাদ্রু, এটা এই লেক থেকেই ওরা উঠিয়ে নিয়ে যায়, দিয়ে বাজারে বিক্রি করে, সবজি করে খায়। তারপরে ইন্টারনেটে সার্চ করে আমি জানতে পারি যে এটি পদ্মের ডাঁটি। আর এই দেখুন ভাসমান ফলের দোকান। পাপান ভাই ওনাকে 1 প্লেট ফল দিতে বলেছেন। যাই হোক, ওই যে বোটটির পেছনে যে দূরের বাড়িটি দেখা যাচ্ছে, ওখানে শাহিদ কাপুরের একটি সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটির নাম হলো হায়দার। পাপান ভাইয়ের ফলের প্লেট রেডি। পার প্লেট ফল নিয়েছে 200 টাকা করে, যেখানে 3 কেজি তরমুজ হয়ে যাবে 200 টাকায়। তবে ঘুরতে এসে তো এত হিসেব করলে চলে না, সবাই সবার ইচ্ছে পূরণ করছে মাত্র। এই ভাসমান শিকারাতে ভাসমান ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার একটা মজাই আলাদা, সেটাই ভাই অনুভব করছে, আর কিছুই না। যাই হোক, লেক সম্পর্কে আরও কয়েকটি কথা আপনাদেরকে বলি। এই লেকটির দৈর্ঘ্য সর্বাধিক 7.44 কিলোমিটার আর সর্বাধিক প্রস্থ 3.5 কিলোমিটার। গড় গভীরতা 1.42 মিটার অর্থাৎ 4.7 ফুট, আর সর্বাধিক গভীরতা 6 মিটার অর্থাৎ 20 ফুট। শিকারা রাইড অসাধারণ লেগেছে, ভিউ এত সুন্দর। তুমি তো দারুণ মজা করেছো ভাই, বলো তো ভাই কেমন লেগেছে? আচ্ছা, ভালো করে বলো। নৌকা করতে ভালোই লেগেছে, কিন্তু জলটা পচা। ডাল লেকের জল এমনই, একটু পলিউটেড হয়ে গেছে জল। হ্যাঁ হ্যাঁ, বাকি রাইড খুব সুন্দর। আসলে আমরা লেকের যে অংশের মধ্যে দিয়ে ঘুরলাম সেটি তো বাজার এলাকা, সেই জন্যে উত্তমের ওরকম মনে হয়েছে। লেকটি তো অনেক বড়, 15.5 কিলোমিটার লম্বা রয়েছে ওর পাড়। তাহলে ভাবুন কত বড়। আমরা তো সেই দিকটাতে যাইনি, সারাদিনের জন্য নৌকা ভাড়া করলে পারে সুন্দর করে ঘোরা যায়। যাই হোক, আমরা এখন চলে এসেছি শ্রীনগরের বিখ্যাত রেস্তোরাঁ
মুঘল দরবারে। মুঘল দরবার শ্রীনগরের একটি অত্যন্ত জনপ্রিয় রেস্তোরাঁ। আপনারা হয়তো অনেকে এর নামও শুনে থাকবেন। হাজি মোহাম্মদ ইব্রাহিম তিনি 1984 খ্রিস্টাব্দে এই রেস্টুরেন্টটি এখানে চালু করেন। ওয়াজওয়ান মেন উদ্দেশ্য ছিল তার। আমরা যখন প্রথম এই কাশ্মীর ট্রিপের প্ল্যানিং করি তখন আমরা এর কথাও ভেবেছিলাম। সৌরভ ভাই বলেছিল এখানে এসে এই যে দরবার দেখছেন এখানে আর কি মাটিতে বসে নিচে বসে আর কি খাওয়ার ব্যবস্থা রয়েছে, থালি সিস্টেম রয়েছে, 1200-1500 টাকা এরকম রয়েছে, সাজিয়ে দেবে বিভিন্ন ননভেজ খাবার। একটি থালি নিলে পারে 2-3 জনের খুব ভালোভাবে হয়ে যায়। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানতাম না, সেই কারণে এসে প্রথমে এখানে বসে পড়ি। কিন্তু পরে আমাদেরকে ওনারা জানান যে এখানে ওয়াজওয়ানি আপনাকে অর্ডার করতে হবে। আর আমরা তো সেরকমভাবে অর্ডার করব না, প্রথমে একটু কফি নেব, তারপরে একটু স্টার্টার, তারপরে মেন কোর্স। যার কারণে এখানে আমরা বসলেও আমরা এখান থেকে উঠে গিয়ে ওনাদের ভেতরে যে চেয়ার টেবিল পাতা আরেকটি অংশ রয়েছে সেখানে গিয়ে বসি। খাবারের দাম যে প্রচুর বেশি তা নয়, সাধ্যের মধ্যেই রয়েছে। আমরা ভেবেছিলাম অনেক দাম হবে, কিন্তু না। এখানে যখন আমরা প্রথমে বসি আমরা তো জানতাম না যে ওয়াজওয়ানি আপনাকে অর্ডার করতে হবে, এই অংশের এটাই নিয়ম। তো আমরা এখানে মেনু কার্ড খুব আরাম করে দেখতে শুরু করি, কিন্তু পরে যখন জানতে পারি ওখান থেকে বেরিয়ে এসে ওনাদের যে চেয়ার টেবিল পাতা অংশ রয়েছে সেখানে বসি। এই অংশটাও ভীষণ সুন্দর, এই দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আর চারিদিকে না ওই কাশ্মীরি সংস্কৃতির একটা ছোঁয়া। ঢুকেই বোঝা যাবে যে আমি কাশ্মীরে এসেছি, চারপাশের পরিবেশটাই এরকম। বাড়ি থেকে সকলে ঠিক করে এসেছিল যে রোগান জোস, চিকেন ওয়াজা, কাশ্মীরি নান, ফিরনি এই সমস্ত এখানে অর্ডার করে খাবে। তবে গ্রুপের সকলেই যে ননভেজ খেতে খুব ভালোবাসে এমন নয়, বেশিরভাগই আমরা নিরামিষ প্রেফার করি। তো সেই কারণে আমরা অর্ডার করেছিলাম, টেস্ট করব বলেই করেছিলাম মেনলি, যে এত দূর থেকে এসেছি আর কবে আসবো না আসবো, একবার অন্তত টেস্ট করে যাই এখানকার বিখ্যাত খাবারগুলো। ওনাদেরকে আমরা অর্ডার করে দিয়েছি, ওনারা আমাদের কফি প্রথমে দিয়ে দিয়েছেন, তারপরে বললেন চা নিয়ে আসছেন। কফির থেকে চায়ের দামটা এখানে কম। কফি নিয়েছে 100 টাকা করে এক কাপ, চা এখানে নিয়েছে 60 টাকা করে। মেন কোর্সের জন্য আমরা অর্ডার করেছি 3টি কাশ্মীরি নান, ওয়াজা চিকেন 1 প্লেট আর 1 প্লেট রোগান জোস আর ফিরনি। তবে এখানকার কফি এবং চা কিন্তু দুর্দান্ত খেতে। প্রথমেই খুব বেশি খাবার আমরা অর্ডার করিনি, তার কারণ কেমন লাগবে না লাগবে আমাদের সেটা তো বুঝতে পারছি না, খাবার নষ্ট করে কী লাভ, তাই অল্প করে অর্ডার করা হয়েছে। এরপরে ভালো লাগলে পারে ওনাদেরকে আরও অর্ডার আমরা করব। আপনাদের সাথে এখানে আমি মেনু কার্ড শেয়ার করে নিলাম, আপনাদের যদি মনে হয় পজ করে দেখে নিতে পারেন। রোগান জোসের দাম নিয়েছে 670 টাকা, ওয়াজা চিকেন নিয়েছে 695, আর কাশ্মীরি নান নিয়েছে 120 টাকা করে প্রতি পিস, আর ফিরনির দামটা আমার ঠিক মনে নেই। সব মিলিয়ে আমাদের পার হেড পড়েছিল ওই 380 টাকা করে। বেড়াতে এসে একটা দিন মুঘল দরবারে এরকম সবাই মিলে খাওয়া দাওয়া করা যেতেই পারে। কলকাতাতে রেস্তোরাঁগুলোতে যেরকম খাবারের দাম সেরকমই, কোথাও আমার মনে হলো তার থেকে একটু কমই আছে। এর সাথে ওনারা দিয়েছিলেন একটি চাটনি আর একটি স্যালাডের বাটি, ওটি ছিল আমাদের কমপ্লিমেন্টারি। কাশ্মীরি নান দেখতে অনেকটা পিৎজার মতন, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এর ওপরে না শুকনো নারকেলগুলো তার সাথে ওই জাফরান মিশিয়ে আপনাকে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে, আর রয়েছে চেরিও। খেতে সত্যিই ভীষণ ভালো ছিল কাশ্মীরি নান। এই হলো ওয়াজা চিকেন। চলুন সকলকে সার্ভ করে দিই, তারপরে নিজে একটু টেস্ট করব। একটি কথা ভীষণ প্রচলিত আছে, ঘ্রাণে না অর্ধভোজনা। তবে এত সুন্দর সুন্দর খাবারের নাম, এত জনপ্রিয় এই খাবারগুলি, সেরকম কিন্তু কোনো ঘ্রাণ আমরা পাচ্ছি না। তবে দেখতে তো দুর্দান্ত, জানি না খেতে কেমন, টেস্ট করে এবার দেখতে হবে যে খেতে কেমন হয়েছে। যাই হোক, ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখি খাবারের স্বাদ কেমন। কেমন খেতে? অ্যাভারেজ।
খারাপ না, আবার যেরকম কোন টেস্টি কিছু তাও না, খুব সুন্দর। হ্যাঁ, ওদের খাবার যেরকম হয় আর কি। বাঙালি রান্নার কিছু না। আর এই যে দেখছেন এটি হলো রোগান জোস। তবে ওদের সাথে কথা বলে ওদের রিভিউ তো আপনারা শুনতেই পেলেন। আমিও টেস্ট করেছি, আমারও খুব বেশি ভালো লাগেনি, মনে হয়েছে সেদ্ধ করা জিনিসপত্র ঝোলে চুবিয়ে দিয়েছে। ফিরনিটা খেতে ভালো। সব মিলিয়ে আমাদের আজকের এই সন্ধ্যা খুব ভালোই কাটলো। খাবার খেয়ে যে আমরা ভীষণ তৃপ্তি পেয়েছি তেমন নয়, তবে আমরা বাঙালি আর এটি কাশ্মীরি একটি নামকরা রেস্তোরাঁ। বাঙালি স্বাদের খোঁজ করলে তো চলবে না, এখানকারের সংস্কৃতি, এখানকারের খাবার দাবার সব কিছুই ভিন্ন, সেটাকে মেনে নিতে হবে। তো সকলেই যেহেতু ভালো লেগেছে, আমরা সেটাকে খারাপ বলি কি করে। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।